ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গতকালকে ক্লাস করিনি, ওটার পরিবর্তে আমরা আজকে ক্লাস করতেছি। পরবর্তী দিনের রুটিনগুলো ঠিকঠাক থাকবে, কোনো পরিবর্তন আসবে না। তো চেষ্টা করব যে 9:30টায় ক্লাসটা হলে মনে হয় বেটার হবে। তো এটার কনফার্মেশন পরবর্তীতে জানাবো। গ্রুপ থেকে একটু ঘুরে আসি যে আমাদের পূর্ববর্তী ক্লাসের পরে প্র্যাকটিসের কার কী অবস্থা। লং কোর্স লাস্ট ক্লাসের পরে মোটামুটি সবাই অনেক ভালো প্র্যাকটিস করছে। তো যাই হোক, এই ছিল আমাদের লাস্ট ক্লাসের পরের এখান থেকে শুরু। তো অ্যাকচুয়ালি লং কোর্স এবং শর্ট কোর্সের ব্যাপারে দুইটা পার্থক্য আছে। একটা হলো শর্ট কোর্সের ক্ষেত্রে যেটা হয়, মনে করেন একটা শর্ট কোর্সের ক্লাসগুলো খুব একদিন পর পর হয় বা 2 দিন পর পর হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ক্লাসে যে টপিক আলোচনা হয় এটার প্র্যাকটিস করার সময় কিন্তু খুব অল্প থাকে হাতে। দেখা যায় যে অনেকেই জব করে বা বিজনেস করে, সে ক্লাস কোর্সে করার পরে সময়ই পায়নি যে প্র্যাকটিসটা করব, তার আগেই আর একটা ক্লাস হয়ে যায়। তো যখন কি না একদিনের ওয়ার্ক জমে যায়, তখন সে থিঙ্কিং করে যে ঠিক আছে, যাই হোক, আজকেরটা আবার কন্টিনিউ করি, তারপরেরটা আবার দেখবো। এভাবে হবে, দেখা যায় যে জমে যায়, অনেক জমে যায়, পরে এরকম কখনোই সময় করে উঠতে পারে না। যেমন এখন আজকে ক্লাস আছে 9:30টায়, সবাই যে কোনো কাজ থাকুক না কেন কাজটা তাড়াতাড়ি শেষ করে ক্লাসে জয়েন করলো। ওই সময় কিন্তু তা হয় না যে আমি 9:30টায় বসে আমার কাজগুলো করব। তো ক্লাস শেষ হয়ে গেলে যেটা হয় কি, এই রেগুলার অ্যাক্টিভিটিটা এটা বন্ধ হয়ে যায়। এবং শর্ট কোর্সের মধ্যে অল্প সময়ে অনেকগুলো আলোচনা হয়ে যায়। দেখে মনে হয় যে হ্যাঁ আমি পারবো, কিন্তু ওই সময় প্র্যাকটিসের সুযোগ না থাকার কারণে অনেকেই পিছায় পড়ে যায়। আর ওই সময়টাতে যারা দেখা যায় যে অন্য কাজে বিজি কম থাকে, সেক্ষেত্রে তারা মোটামুটি কন্টিনিউ করে যেতে পারে। কিন্তু লং কোর্সের ক্ষেত্রে সুবিধাটা যেটা হচ্ছে যে অনেক দিন পর পরে যখন ক্লাসটা হচ্ছে, যে সপ্তাহে 2টা ক্লাস হচ্ছে, মধ্যখানে 3 দিন 4 দিন থাকতেছে, সবার কিন্তু প্র্যাকটিস করার একটা সুযোগ আছে। তো আমরা এই সুযোগটা কাজে লাগাবো। তো এমডি রাসেল স্ক্রিনশট পাঠিয়েছেন 1 2, মোটামুটি খারাপ না। যদি আপনার পজিশন কিন্তু এই ধরনের স্ক্রিনশট দেখে যেহেতু আমি বুঝতে পারি না যে আপনার এন্ট্রি নেওয়া ঠিক ছিল কি না। এটা তো আপনার রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট যে আপনি জয়টা ট্রেড করছেন তার মধ্যে আপনার প্রফিট কটা হয়েছে বা লস কটা হয়েছে, এটা রেজাল্ট। কিন্তু আপনি একটা ট্রেড করছেন, ওটার পজিশন স্ক্রিন দেখলে আমি বুঝতে পারবো যে আপনার এন্ট্রি ঠিক ছিল কি না। ওইভাবে দিলে ওটার একটা সমাধান আসে। এটা দেখলে আমি এতটুকু বুঝতে পারি যে হ্যাঁ উনি করতেছে প্র্যাকটিস, বা আগে লস বেশি দেখছিলাম এখন মোটামুটি ভালো প্রফিট করতেছে। হুম তো এন্ট্রি, এই যে পরের যে এনার নাম হচ্ছে এমডি রাসেল, উনি যেভাবে পাঠাইছে এন্ট্রিগুলো, এভাবে হলে বেটার হয়। তো এখানে কি বলছে উনি, এন্ট্রি নিয়েছে এখানে, টেক প্রফিট হবে এখানে, এসএল এখানে। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট এন্ট্রি। তারপরেরটা যদি দেখি, এন্ট্রি লেভেল এখানে, টেক প্রফিট এখানে, ঠিক আছে। এটার এসএল এত দূরে হবে না, যেহেতু ফোনে উনি স্ক্রিনশট নিছে, সেক্ষেত্রে পুরো স্ক্রিনটা ওইভাবে আসেনি। তো কম্পিউটারে নিলে আরও সুন্দর হবে। আপনি ফোনে এটা ল্যান্ডস্কেপ করে নেবেন, তাহলে সুন্দর হবে, বুঝতেও সুবিধা হবে। আবু সাইদ, উনি অর্ডার ব্লক নিয়ে হোমওয়ার্ক করছে। ওকে, অর্ডার ব্লক সুন্দর। এটা অর্ডার ব্লক, ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, এই অর্ডার ব্লক, এটাও ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওনার নাম হচ্ছে ফজল। আচ্ছা, উনি তো অলরেডি ট্রেডার একজন, মানে অলরেডি সাকসেসফুল ট্রেডার। তো বুলিশ ইনগালফিং, অবশ্যই এটা বুলিশ ইনগালফিং, এবং ঠিক আছে, টার্গেট ঠিক আছে। তারপরে যদি দেখি এটা, হ্যাঁ বুলিশ ইনগালফিং, রাইট, বুলিশ ইনগালফিং। এই যে ক্যান্ডেলটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা বুলিশ ইনগালফিং, এবং এর সাথে এটাকে আবার পিএলআর বলা হয়। হ্যাঁ, পিএলআর অর্থাৎ এটা তো বুলিশ ইনগালফিং, তো ইনগালফিং মাস্ট, এবং পিএলআর হওয়ার কারণে এটা আরও বেশি পাওয়ারফুল। তো
তো পিএলআর কেন বললাম এটা তো আবার জানা দরকার, তাই না? পিএলআর বললাম হচ্ছে এই কারণেই যে এই পরেরটাও বুলিশ ইনগালফিং, এটাও বুলিশ ইনগালফিং। তো এটার ক্ষেত্রে কি হয়েছে যে আমরা শুধু দেখতেছি যে গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেলটা খেয়ে ফেলছে, গিলে ফেলছে, এই জন্য এটাকে বুলিশ ইনগালফিং বলতেছি, তাই না? আর এইখানে যেটা হয়েছে যে এটা পূর্বের 3টা ক্যান্ডেলকে খেয়ে ফেলছে, তার সাথে যেটা হয়েছে যে এইটাই সর্বোচ্চ হাই। এর পূর্বে যে লেভেল আছে, এই যে একটা লেভেল, এর পূর্বে এই যে একটা লেভেল, 2টা লেভেল, এই যে 3টা লেভেল, 4টা লেভেল, 5টা লেভেল, 6টা লেভেল, এই 6টা লেভেলের মধ্যে এটাই সর্বোচ্চ হাই লেভেল, এই জন্য এটাকে বলা হচ্ছে পিএলআর। এটা ইনগালফিং নয়। আচ্ছা, ইনভার্টেড হ্যামার, ঠিক আছে, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, ঠিক আছে। বুলিশ ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং, হ্যামার, পাওয়ারফুল ক্যান্ডেল। আর এই যে হ্যাঙ্গিং ম্যান, এগুলোর ক্ষেত্রে একটু ইয়ে আছে, ব্ল্যাক মারুভুজু, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, ব্ল্যাক মারুভুজু পারফেক্ট, হোয়াইট মারুভুজু পারফেক্ট, পারফেক্ট, বিয়ারিশ ইনগালফ, ঠিক আছে, বুলিশ ইনগালফ, ঠিক আছে। তবে আমরা চেষ্টা করব যদি ইয়েটা না থাকে আর কি, এই টেইলটা যদি না থাকে তাহলে বেস্ট হয়, ঠিক আছে। এই টেইল যদি না থাকে, যেমন যখন কিনে বিয়ারিশ হবে তখন দেখবো যে উপরের দিকে যেন টেইল না থাকে, না থাকলে ভালো হয়। আবার যদি বুলিশ হয় তাহলে নিচের দিকে টেইল না থাকলে ভালো হয়, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এই যে টেইল, গ্রেভস্টোন ডোজি, ঠিক আছে, মারুভুজু, এটা বুলিশ মারুভুজুটার এই মাথায় টেল দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ওটাকে বাদ দিয়ে দেবেন, টেল থাকলে ওটা মারুভুজু হবে না। স্পিনিং টপ, ঠিক আছে, স্পিনিং টপ, ডোজি ডোজি ডোজি, ওকে। মারুভুজু না, মারুভুজু এখানকার মধ্যে শুধুমাত্র এইটা মারুভুজু, হ্যাঁ, এটারও টেইল আছে, এটারও টেইল আছে। যে এই যেমন এই বিয়ারিশটা, এটাও না, এটাও না, এটাও মারুভুজু না, এটাও না, এটা হচ্ছে মারুভুজু, ঠিক আছে, টেইল নেই, এটা মারুভুজু, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপরে হ্যাঁ এটা ঠিক আছে, ওকে। এখানে বুলিশ মারুভুজু হয়েছে, তারপরও মার্কেট কেন নিচে নেমে আসলো, মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে, মাঝে মধ্যে এটা দেখা গেল যে আপনার 10টার মধ্যে একটা বা দুইটা এইরকম ঘটনা ঘটবে। অন অ্যাভারেজ আমাদের দেখতে হবে যে মিনিমাম দেখবেন যে আপনার 10টার মধ্যে 8টাই পারফেক্ট হবে, একটা বা দুইটা এরকম ঘটবে, এটা মার্কেটের কারণে হয়। যেগুলো ক্লাসে শিট ছিল ওগুলো ক্লাসে শিট দিয়েছি, আর যেগুলোতে শিট নাই ওগুলোতে গুগল ড্রাইভে কোনো শিট দেওয়া হয়নি আর কি। আচ্ছা, রুকন রাডি উনি প্র্যাকটিস করছে, ডোজি, হ্যাঁ ঠিক আছে, মারুভুজু, এই হ্যামার, ঠিক আছে, হ্যাঁ ওকে। আমি পাওয়ারফুল ক্যান্ডেল বলে দিই, বুলিশ ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং, হ্যামার, এই 3টা ধরে ট্রেড নেওয়ার মতো, ঠিক আছে, ট্রেড নেওয়ার মতো অর্থাৎ বিশ্বাস করা যায়। আর হ্যাঙ্গিং ম্যান, তারপরে স্পিনিং টপ, তারপরে ডোজি, এগুলা হচ্ছে যে এই জিনিসগুলো ডোজি, স্পিনিং টপ, অর্থাৎ যে ক্যান্ডেলগুলো মার্কেটকে নিউট্রাল রাখে, এই যে স্পিনিং টপ, ডোজি, যেগুলো মার্কেটে নিউট্রাল রাখে, এগুলো শিখে রাখার পেছনে কারণ হচ্ছে ওই জায়গায় যদি দেখা যায় যে এন্ট্রি নেওয়ার জন্য কোনো ধরনের সিগন্যাল আসে, অথবা কোনো ইন্ডিকেটর সিগন্যাল দেয়, অথবা দেখা গেলো যে অর্ডার ব্লক হয়, তারপরও আমরা ওই জায়গাগুলোতে এন্ট্রি নিব না, এই জন্য হচ্ছে নিউট্রাল ক্যান্ডেলগুলোকে শিখে রাখা। আর বুলিশ বিয়ারিশ যে ক্যান্ডেলগুলো, এগুলো হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্যই, ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো।
তো ঠিক আছে, রুকন রারি যেগুলো করছে ওগুলোও খুব সুন্দর হয়েছে এবং মোটামুটি ভালো। তারপরে হচ্ছে আরেকজন, ওনার নাম হচ্ছে গোমেজ। তো ওনারটা দেখি একটু, উনি শিট করে পাঠাইছে। পারফেক্ট, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দু একটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, যে উনি যেটা করছে সেটা ঠিক আছে। ডোজি স্প্রিং টপ মারুভুজু ক্যান্ডেল, ওকে। আবু সাইদ উনি পাঠিয়েছে। আচ্ছা, আবু সাইদের উপরেও দেখেছিলাম, সুন্দর ছিল। বিয়ারি সিঙ্গালফিং, হ্যাঁ পারফেক্ট। হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, এগুলো ঠিক আছে। আপনার এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, নেটওয়ার্ক স্লো থাকার কারণে এমন হচ্ছে। ওনার নাম হচ্ছে রাজীব ফেরদৌস। তো ওনার যেটা প্রবলেম, যে 7টা 8টা ক্যান্ডেল হওয়ার পরে অর্ডার ব্লক দিচ্ছে। অ্যাকচুয়ালি 3 in 1 যে ক্যান্ডেল ইয়াটা, এ যদি 7টা ক্যান্ডেলের পরে দেয়, এ তো যে ইয়ে দেয়, সিগন্যাল দেয়, এটা তো 5টা ক্যান্ডেলের জন্য দেয়। তো 5টা ক্যান্ডেলের সিগন্যাল যদি 7টার পরে দেয়, তাহলে তো এটা ভুল হয়ে যায় না। আপনার ওখানে নেটওয়ার্ক স্লো আছে, নেটওয়ার্কের ইস্যু আছে, যার কারণে এরকম হচ্ছে। এটা সর্বোচ্চ যখনই 4টা ক্যান্ডেল হবে তখন অর্ডার ব্লক চলে আসবে। 4টা ক্যান্ডেল হয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে 3টা ক্যান্ডেলে আসে, 3টা ক্যান্ডেলে আসে। যদি 4 নম্বর ক্যান্ডেলে যায়, দেখা যায় যে ওইটা ইনভ্যালিড হয়, তখন অর্ডার ব্লকটা চলে যায়। তো যদি এরকম হয়ে যায় যে 7টা 8টা ক্যান্ডেলের পরে আসে, তাহলে আপনার নেটওয়ার্কের ইস্যু আছে। ওকে, অর্ডার ব্লক ম্যানুয়ালটা যদি ধরতে পারেন, তাহলে আপনার কোনো টেনশনই নেই মার্কেটে। তো আর একজনের দেখি একটু হোমওয়ার্ক। ক্যান্ডেল ডোজি, ডোজি ইঙ্গালফিং, ঠিক আছে, সুন্দর, সুন্দর, পারফেক্ট। হোয়াইট মারুভুজু হ্যামার, আচ্ছা এগুলো দেখছিলাম আমি। ফজল উনি ট্রেড করেছে, খুবই সুন্দর রেজাল্ট। উনি যেহেতু 34 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিল, সো উনি খুব ভালো করতেছে। ইনশাআল্লাহ দোয়া করি আরও যেন ভবিষ্যতে ভালো করতে পারে, এবং 6 মাস কোর্স করার পরে যেন এরকমটা হয় যে এই 10 দিনের কোর্স করে যে ভালো রেজাল্টটা করতেছে, তারপরে 6 মাস করতেছে, 6 মাসে যেন আরও ইমপ্রুভ হয়, অর্থাৎ 10-এর 6 গুণ ইমপ্রুভ যেন হয়, এমনটা দোয়া করলাম। আচ্ছা, এই নিচেরগুলো আমি দেখছিলাম বিকালবেলা, সো এগুলাকে আর করতেছি না, যেটা যেটা প্রবলেম ছিল ওইটা ওইটা বলে দিচ্ছি। এগুলোও দেখছিলাম, এগুলোও দেখছিলাম, ঠিকঠাক, এগুলোও দেখছি। জহিরা হ্যান, এগুলোও দেখছি, ঠিকঠাক ছিল। আচ্ছা, এগুলো ঠিকঠাক ছিল। হ্যাঁ, এটা যে কোনো কালারের হতে পারে। আচ্ছা, আরেকজন দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। তো যেটা হয়েছে যে সবাই খুব সুন্দর, এইবার মনে হচ্ছে যে হ্যাঁ, সবাই লেগে মানে একদম উঠে পড়ে লাগছে, এবার একটা কিছু হবে, আশা করি ভালো কিছু হবে। সবার প্র্যাকটিস দেখে খুব ভালো লাগলো। তো আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 9, আমরা দ্বিতীয় মাসের, প্রথম মাস শেষ করে দ্বিতীয় মাসের ফার্স্ট ক্লাস করতেছি। তো যেটা হলো, অবশ্যই ভালো কিছু হবে, এবং মজার কথা হলো এটাই যে আমাদের যদি এমন কোনো একটা অসুখ হয়, যেটা থেকে সুস্থ হলে একটু খারাপ কিছু খাইতে হয়। ওই আছে যে, যাদের আমাদের এলাকায় একটা কথা আছে, সংক্ষেপে বলি, সেটা হলো যে
যাদের কিনা একটু শ্বাসকষ্ট হয়, তো ওষুধ বিশুধ খায় একদম শেষ, সুস্থ হচ্ছে না, সুস্থ হচ্ছে না। তো এলাকায় আমাদের গ্রামে বলে যে ওরে ওই তেলাপোকার স্যুপ খাওয়াইতে হবে, তেলাপোকার স্যুপ খাওয়াইলে সুস্থ হয়ে যাবে। তো এমন আছে যে মানুষ ওইটাও খেয়ে দেখছে যে তারপরে যদি আমার শ্বাসকষ্টটা ভালো হয়। আর সেকেন্ড থিং হচ্ছে ইনকামের ম্যাটারটা। যখন কিনা ইনকাম করার একটা ইয়া থাকে যে আমার আর্ন করতে হবে, তখন ভাই যে ঘটনা যেটাই হোক না কেন আমার আর্ন করতে হবে। আর্নিংয়ের বাইরে কোনো কথা নেই, সেক্ষেত্রে যে কাজই হোক করতে হবে। মানুষ 4-5 লাখ টাকা খরচ করে বিদেশে যায়, ময়লা টোকায়, তাহলে এটা কি তার মনে কষ্ট লাগে না যে এতগুলো টাকা পয়সা খরচ করে বিদেশে আসছি, এসে আমি এই ময়লা করিতেছি, ক্লিনিংয়ের কাজ করতেছি? হ্যাঁ, তো সে কিসের জন্য করে? তার কেরিয়ারটাকে গঠন করার জন্য। হ্যাঁ, 5টা বছর যদি আমি কষ্ট করি, তারপরে পরে দেশে যাই আরামে খাবো। তো সেক্ষেত্রে আমাদের এই কাজটুকু করতেই হবে, এই কাজটুকু করতেই হবে, এইভাবে কষ্ট করেই করতে হবে। কষ্ট করে করলে ইনশাআল্লাহ একদিন দেখা যাবে যে এটার ফল পাওয়া যাবে। ট্রেন্ড আইডেন্টিফিকেশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমরা কয়েকটা ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানলাম অলরেডি। কয়েকটা ক্যান্ডেল মানে যে ক্যান্ডেলগুলা এরকম ছিল যে একটু বের করে দেখাই বলি, আদারওয়াইজ আবার যারা ওই ক্লাসটা হয়তো বা মিস করছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। যে সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল নিয়ে আমরা যে ইয়েগুলো দেখলাম, ক্যান্ডেলে বেশি যে একটা সিঙ্গেল ক্যান্ডেলের ক্ষেত্রে, একটা সিঙ্গেল ক্যান্ডেল যখন মার্কেটে আসে, ওই ক্যান্ডেলটা তার পরবর্তী ক্যান্ডেলে কি হিট করে, এবং ডাবল ক্যান্ডেলের ক্ষেত্রে একটা ডাবল ক্যান্ডেলের এই ধরনের প্যাটার্ন যখন মার্কেটে আসে তারপরে কি আসে, এবং ট্রিপল ক্যান্ডেলের ক্ষেত্রে যে ঘটনা ঘটে এরপরে কি আসে। এরপরে নিচে কিছু আলোচনা আছে প্যাটার্ন নিয়ে, এগুলো নিয়ে আমরা যাব, তবে নিচেরগুলো এখনই ধরার দরকার নেই। এগুলো লাগবে, প্রয়োজন পড়বে, কিন্তু ওগুলো নিয়ে আমরা পরে কাজ করব। তার আগে আমরা কিছু সহজ প্যাটার্ন নিয়ে কাজ করব। সহজ প্যাটার্ন হচ্ছে ক্লাসিক প্যাটার্ন। এই ক্লাসিক প্যাটার্ন কটা শেখার পরে তারপরে আমরা এর পরের টপিকে যাব হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস নিয়ে। ট্রেন্ড অ্যানালাইসিসটাকে কিভাবে করা যায় এবং ট্রেন্ড অ্যানালাইসিস করে কনফার্মেশন কিভাবে পাওয়া যায়, এর সাথে ওইটা ম্যানুয়ালি কিভাবে করতে হয় এবং ইন্ডিকেটর দিয়ে কিভাবে করতে হয়। ঠিক আছে? ক্যান্ডেলস্টিকে প্যাটার্নের ক্যান্ডেলস্টিককে শনাক্ত করার জন্য ইন্ডিকেটর দিয়ে দিব। ক্যান্ডেলিস্ট আজকে দিচ্ছি না এই জন্য যে যারা প্র্যাকটিস করেনি তারা একটু ম্যানুয়াল করুক, করার পরে যখন আবার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শনাক্ত করার জন্য ইন্ডিকেটর দিয়ে দিব, তখন ব্যাপারটা ইজি হয়ে যাবে, তখন আর মাথা এত ঘামাইতে হবে না। ঠিক আছে? তাই বলে আবার বাদ দেওয়া যাবে না, ম্যানুয়ালটা কিন্তু লাগবেই, মাস্ট বি। ম্যানুয়ালের পাশাপাশি ওইটা, হ্যাঁ, যখন কিনা একটা মানুষ ম্যানুয়ালটা পারে তার সে তখন যদি ওইটা ইউজ করে তাহলে এটার থেকে সে উপকারভোগী হবে, আদারওয়াইজ কিন্তু উপকারভোগী হবে না। তো এইখানে কয়েকটা প্যাটার্ন দেখাবো, এই সবগুলো প্যাটার্ন আপনাদের কাছে থাকবে শেখার সুবিধার্থে, বাট সবগুলো এখন দরকার নেই। আমি ইম্পর্টেন্ট যেটা যেটা বলে দেবো আপনারা মার্ক করে নেবেন, ওইটা নিয়ে শুধু প্র্যাকটিস করবেন। একসাথে অনেকগুলো আসলে প্র্যাকটিস করা পসিবল হবে না। আমরা একদম এই শিটের শেষে আসছি। শেষে আসার পরে এইখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, ক্যান্ডেল ক্যান্ডেল ক্যান্ডেল, আচ্ছা। তো এখান থেকে আমি যে কয়টা ইম্পর্টেন্ট বলে দেবো, শুধু ওই কয়টা নিয়ে আপনারা কাজ করবেন, এগুলো আর বাকিগুলো পরবর্তীতে আপনাদের কাজে দিবে। সর্বপ্রথম এখানে প্রথমে দেয়া আছে কপ অ্যান্ড হ্যান্ডেল, এগুলো দরকার নেই, রাউন্ডিংয়ের দরকার নেই। প্যানমেন্টে পরে আসি, আমি যেটা পপুলার সেটাকে আগে বলি। সর্বপ্রথম হচ্ছে ডাবল টপ। ডাবল টপ এই প্যাটার্নটা সর্বপ্রথম হচ্ছে আগে মার্কেটে চেনা শিখবেন। মার্কেটে চেনা শেখার পরে এইটা ধরে এন্ট্রি নেওয়া শুরু করবেন।
আমরা এটা ধরে এন্ট্রি নেওয়া শুরু করব, শুধুমাত্র এই ডাবল টপ দেখে এন্ট্রি নিব। ডাবল টপ দেখে এন্ট্রি নেওয়া শেখার পরে এই ডাবল টপের সাথে আবার অর্ডার ব্লকটা কিভাবে আসলে ওইখানে এন্ট্রিটা আরও কনফার্ম হয়। এই ডাবল টপের সাথে এন্ট্রির পজিশনটাতে যদি বিয়ারিশ ইনগালফিং হয় তাহলে কিভাবে আরও কনফার্মেশন আসে। এই ডাবল টপের সাথে সাপোর্টের রেজিস্ট্যান্সের সম্পর্ক কি, এই ডাবল টপের সাথে হায়ার হাই হায়ার লো এর সম্পর্ক কি, এই ডাবল টপের সাথে চেঞ্জ অফ ক্যারেক্টার ব্রেক অফ স্ট্রাকচারের সম্পর্ক কি, এই কয়েকটা পয়েন্ট আবার এর সাথে পরে মিলায়ে ট্রেড নেব। তাহলে প্রথম ডাবল টপকে চিনবো, চেনার পরে এই ডাবল টপ ধরে এন্ট্রি নেওয়া শিখবো। আর পরবর্তী যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো এর সাথে যখন আমরা অ্যাকুমুলেট করব তখন আমরা ডাবল টপ নিয়ে ট্রেড করার সময় ওই জিনিসগুলো চিন্তা করে ট্রেড নেব। তাহলে কি হবে যে শুধু ডাবল টপ দেখে ট্রেড নিচ্ছিলাম, হয়তো একটা দুইটা লস হচ্ছিল, যখন সবগুলো বিষয় চিন্তা করে নেব তখন আবার লস হবে না। তো স্টেপ বাই স্টেপ যাইতে হবে। ডাবল টপকে আগে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এই জিনিসটা বুঝেন। ডাবল টপ আর ডাবল বটম একটা হলো আর একটার বিপরীত জিনিস। তো বিপরীত জিনিস, এখন ডাবল টপ আর ডাবল বটমকে কিভাবে আমরা ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করার জন্য আমরা সবাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা অলরেডি জানি। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যেহেতু আমরা ড্র করতে পারি, সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমাদের ড্র করাই থাকবে, অথবা যদি আমাদের ড্র করা না থাকে তাহলে আমরা দেখব যে সাপোজ মার্কেট এরকম করে উপরে যাচ্ছে, যাওয়ার পরে এটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স। যদি ড্র করা থাকে ভালো, আর যদি ড্র করা না থাকে তাহলে মনে করেন নাই, ধরলাম যে ড্র করার নাই, মার্কেট এরকম করে উপরে গেছে, উপরে যাওয়ার পরে মার্কেট আবার নিচে আসছে, আসার পরে এখান থেকে মার্কেট আবার ব্যাক করছে। যখনই এরকম ব্যাক করছে একটু, তখন আমরা কি করব, এই নিচে এটাকে ধরে টান দিব একটা লাইন, আর এই টপটাকে ধরে একটা লাইন টান দেব, দিয়ে আমরা ওয়েট করব যে এই মার্কেট এখন কি ঘটনা ঘটায়। তো এই মার্কেটটা যখন দেখব যে এখানে উঠে আবার পূর্বের জায়গায় এটা ব্রেকআউট করে উপরে না যে পূর্বের জায়গা থেকে আবার পুনরায় ব্যাক করা শুরু করছে, যখন এরকম ব্যাক করা শুরু করছে তখন আমরা কি করব, এই ঠিক এই লাইনের নিচে এইখানে আমরা নিয়ে নিব হচ্ছে ডাউন এন্ট্রি বা সেল এন্ট্রি। কি নেব, পেন্ডিং ট্রেড এন্ট্রি নেব। যে সাপোজ মনে করেন এখানকার ভ্যালু হচ্ছে 101, তার নিচের ভ্যালু হচ্ছে 100, তার নিচের ভ্যালু হচ্ছে 99, তার নিচের ভ্যালু হচ্ছে 98, এরকম মনে করেন 97। তো আমরা কি করব তাহলে এই সাথেই দেখব যে 101-এ আমাদের সাপোর্ট লাইনটা আছে, আমরা তাহলে এন্ট্রি নিয়ে নেব হচ্ছে এই মনে করেন যে 100-তে সাপোজ, ঠিক আছে, এন্ট্রি নিয়ে নিলাম। আর টেক প্রফিট কোন জায়গায় নিব, এই যে লাইন এর পূর্বে, এই সাপোর্টের পূর্বে মার্কেট কোন জায়গা থেকে আসছে, এর পূর্বে তো মার্কেটটা এরকম করে আসছে, তাই না, এরকম করে আসছে। তো সেক্ষেত্রে আমরা দেখব এর পরে কোন লাইনটা আছে। তো দেখতে পাচ্ছি যে এর পরে মনে করেন এই লাইনটা আছে, তো এইটাকে আমরা টেক প্রফিট 1 ধরব। আর যদি দেখা যায় যে এর পরে এরকম লেভেল 2 কমপ্লিট করা হেড আছে, ঠিক আছে, তাহলে এই লেভেল 2 কমপ্লিট করা এই হেডটাকে আমরা টেক প্রফিট 2 ধরব। যাদের ব্যালেন্স বেশি তারা আমরা টেক প্রফিট 2 নিব, আর যাদের ব্যালেন্স কম তারা টেক প্রফিট 1 নিব। আচ্ছা, টেক প্রফিট 1 নিলে রিস্ক কম প্রফিট কম, টেক প্রফিট 2 নিলে রিস্ক বেশি প্রফিট বেশি, তাই না। তো তাহলে এখানে নিলাম, আর এখানে নিব আমরা টেক প্রফিট। স্টপ লসটা কোন জায়গায় নিব, এইটার উপরে যেখানে মার্কেট ড্রপ করছে ওঠানামা করার সময় সেইখানে আমরা স্টপ লস নিব। তো আমাদের এন্ট্রি নেওয়া হয়ে গেল, এন্ট্রি নিয়ে আমরা চুপচাপ বসে থাকবো। মার্কেট যদি ঠিকই এইখানে আসে, আসার পরে যদি এই সাপোর্টকে ব্রেকআউট করে তাহলে কি হবে, অটোমেটিক আমাদের ট্রেডটা এন্ট্রি হয়ে যাবে। আর যদি ব্রেকআউট না করে মার্কেট এখান থেকে ব্যাক করে চলে যায় তাহলে আমাদের ট্রেড এন্ট্রি হলো না। তো এইখানে এসে মার্কেট এটা ব্রেকআউট করছে মানে কি, ডাবল টপ প্যাটার্নটা তৈরি হয়েছে, স্ট্র্যাটেজি মিলে গেছে। আর যদি ব্রেকআউট না করে থাকে তাহলে এটা ওই প্যাটার্ন হয়নি, কারণ এখান থেকে যদি ব্যাক করে চলে যায় তাহলে তো ডাবল টপ প্যাটার্ন হয়নি, তাই না। রিয়েল মার্কেটে দেখতে ঘটনাটা কেমন হবে, রিয়েল মার্কেটে দেখতে ঘটনাটা ঠিক এরকমই হবে যে এই যে মার্কেট উপর থেকে গেল, যাওয়ার পরে মার্কেট এখান থেকে ব্যাক করে নিচে আসলো, আমরা এই যে লাইন টেনে দিলাম, এই যে লাইন টেনে দিলাম, এবার মার্কেট এখান থেকে উপরে গেল, তারপরে আবার নিচে আসা শুরু হলো। আমরা এই ব্রেকআউট লাইন যেখানে হবে এটাকে বলা হয় কিন্তু নেক লাইন, আর এটাকে টপ 1 টপ 2, ফার্স্ট টপ সেকেন্ড টপ, ঠিক আছে।
তো এই যে নেক লাইন সাপোর্ট লাইনটা, এটা নিচে আমরা এখানে এন্ট্রি নিয়ে নিব। যখন মার্কেট এই যে নিচে আসা শুরু হলো, নিচে আসতেছে, যদি এই যে লাইনটাকে বডি দিয়ে ব্রেকআউট করে ফেলে তাহলে আমাদের এন্ট্রি রান হয়ে যাবে। আমাদের লাস্ট এইখানে যেখানে মার্কেট ছিল সেখানে টেক প্রফিট 1 নিব। স্টপ লস কোন জায়গায় হবে, তাহলে এইখান থেকে পেছনে আমরা দেখব যে মার্কেট ড্রপ করছে কোন জায়গায়। এই যে মার্কেট এখান থেকে আসার সময় এখানে ড্রপ করছে, এই যে এখানে ড্রপ করছে, এখানে ড্রপ করছে, তার মানে এইখানে মার্কেটের একটা ড্রপিং পয়েন্ট আছে। সো এইখানে হবে আমাদের স্টপ লস। ঠিক আছে, রিয়েল মার্কেটে আমরা দেখতে পারি। তো রিয়েল মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমাদের অলরেডি উদাহরণ সহ তুলে দেওয়া আছে, আমরা সময় নষ্ট না করি। এখন কথা হলো, প্রথমে যে কথা বলছি ওইটাই মাথায় রাখবেন, যে প্রথমত হচ্ছে রিয়েল মার্কেটে আপনার এই ডাবল টপ খুঁজে পাওয়া শিখতে হবে। খুঁজে পাওয়া শিখছেন, ডাবল টপ, শুধু ডাবল টপ দেখে এন্ট্রি নেবেন। তারপরে ডাবল টপ দেখে আপনার এন্ট্রি নেওয়া আপনি শিখে গেছেন। ডাবল টপ দেখে দেখে আপনি এন্ট্রি নিচ্ছেন, আপনি 10টা এন্ট্রি নিলে ডাবল টপে আপনার দেখা গেলো 7টা উইন হচ্ছে, 3টা আপনার লুজার হচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি খেয়াল করবেন যে ডাবল টপ যখন আমি এন্ট্রি নিচ্ছি, এই ডাবল টপ এন্ট্রির এই জায়গায় কি আমার কোনো বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেল হয়েছে কিনা। যদি এখানে বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেল হয় তাহলে তো মাস্ট বি মার্কেট এখান থেকে 5 মিনিট মিনিমাম নিচে থাকবে, তাহলে ওইটা একটা কনফার্মেশন। তারপরে কি হইলো, যে এইখানে আমার কোনো বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে কিনা। যদি বিয়ারিশ অর্ডার ব্লক হয়ে থাকে, এইখানে হোক অথবা এইখানে হোক হয়ে থাকে, তাহলে তো অর্ডার ব্লককে ক্রস করে মার্কেট উপরে যাবে না। তার মানে এটা আমাদের একটা সেকেন্ড কনফার্মেশন পাইলাম। থার্ড কনফার্মেশন কি, যে মার্কেটের ট্রেন্ড নিয়ে যেহেতু আজকে আমরা আলোচনা করব না, তারপরেও কথাটা আসছে সংক্ষেপে বলি। সেটা হলো যে কি, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখন ওই যে আমাদের লাইনার একটা ইন্ডিকেটর আছে 3 in 1-এ, যে ও দেখায়, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে এখানে ট্রেন্ডটা যখন আমরা বের করব তখন কিন্তু এখানে ভ্যালু দেওয়া আছে 100 ভ্যালুকে তখন আমরা 15 করে দেবো। 15 করে দিয়ে দেখবো যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে ঘোরে। যদি দেখা যায় যে হ্যাঁ, এখান থেকে নামার সময় মার্কেটের ট্রেন্ড এদিকে ঘুরে গেছে, ঠিক আছে, তাহলে কি হইলো, আমাদের জন্য আরও সুবিধা হইলো যে আমরা আর একটা কনফার্মেশন পাই গেলাম। এবার দেখা গেল কি, এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, পেয়ে গেলাম। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, পেয়ে গেলাম। তো চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচারে যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন ওইটা আবার এর সাথে অ্যাকোমোডেট করবো। তাহলে স্ট্র্যাটেজি একটা, যে ডাবল টপ ধরে আমি ট্রেড করতেছি। আপনাকে বললাম যে আপনি এটা কি এন্ট্রিটা নিয়েছেন কি দেখে, যে ডাবল টপ দেখে এন্ট্রি নিয়েছি। ফিল্টারিং করছেন কি কি দিয়ে, ফিল্টারিং করছি আমি যে মার্কেটের হায়ার হাই হায়ার লো থিঙ্কিং করছি, চেঞ্জ অফ ক্যারেক্টার থিঙ্কিং করছি, ব্রেক অফ স্ট্রাকচার থিঙ্কিং করছি, মার্কেটের অর্ডার ব্লক থিঙ্কিং করছি, মার্কেটের ক্যান্ডেল থিঙ্কিং করছি, তারপরে হচ্ছে যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সকে থিঙ্কিং করছি। আমি এখানে মার্কেটের যে ছিল কি বলে ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডকে থিঙ্কিং করছি। করে আমি এই 7টা বিষয় থিঙ্কিং করে আমি ডাবল টপটাকে কনফার্মেশন পাইছি, নিয়ে নিছি এন্ট্রি। এখন আপনার এন্ট্রি নেওয়ার পরে লস হয়েছে, ওই সময় থিঙ্কিং কি, লস কেন হইল, এটা হলো মূল থিঙ্কিং, যে আমার ভুলটা কোন জায়গায়। সাথে সাথেই ট্রেডটা ক্লোজ করে দিয়ে আর একটা ট্রেড নয়, আগে থিঙ্কিং হচ্ছে আমার এটা লস কেন হইলো। এই সমস্যার সমাধান যদি আপনি আজকে করতে পারেন তাহলে পরবর্তীতে ওই সমস্যা আর হবে না। আজকে আপনার খামার থেকে একটা গরু চুরি হয়েছে, আপনি যদি মনে করেন আচ্ছা যা হয়েছে একটা তো হয়েছে থাক, কিন্তু আপনি যদি ওইটা ফাইন্ড আউট করা শুরু করেন, কে চুরি করলো, কেমনে চুরি করলো, কোন দিক থেকে চুরি করলো, তাহলে কিন্তু আপনার ওই চোরের রাস্তা বন্ধ হয়ে যাবে। সো এইটা আগে বন্ধ করতে হবে, যে সাথেই কোশ্চেন যে আমার এটা কেন লস হলো। আচ্ছা, আমার ডাবল টপ প্যাটার্ন কি ঠিক ছিল? ঠিক ছিল। তো মার্কেটের কি এই সময় নিউজ রিলিজ ছিল, অথবা মার্কেটে কী কাহিনীটা ছিল, মার্কেট কেন ওই সময় উত্তাল ছিল? আচ্ছা ঠিক আছে, আমার ওটাও ঠিক ছিল। আমার কি এন্ট্রিটা নেওয়া ভুল ছিল? মার্কেটের আসলে ট্রেন্ড কোন দিকে ছিল, 15 মিনিটের ট্রেন্ড কোন দিক ছিল, বা 1 ঘন্টার ট্রেন্ডটা কোন দিকে ছিল? এই যে বিষয়গুলো থিঙ্কিং করে যখন আপনি বের করবেন, একটা দুইটা এইভাবে 10 দিন করেন, দেখবেন যে আপনার হয়ে গেছে। আচ্ছা, তো এটা আমরা ডাবল টপ দেখলাম, এইটার বিপরীত হচ্ছে ডাবল বটম। 4টা প্যাটার্ন দেখাবো, 4টা প্যাটার্ন আপনারা আগামী ক্লাসের আগে দেখবেন ভালোভাবে, আর অন্যগুলো আপনাদের কাছে রেখে দিবেন। এই 4টা শিখলে পরবর্তীগুলোর ছবি দেখেই বুঝতে পারবেন যে ঘটনা কী, কারণ এগুলো ওইভাবেই তৈরি করা আছে। তো সেক্ষেত্রে আমি 4টাকে উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। আর যে সাইডটাকে দেখাই দিচ্ছি এই সাইডটা হচ্ছে পাওয়ারফুল, অন্যগুলোও পাওয়ারফুল তবে অতটা না। আর সেকেন্ড হচ্ছে কমন না আর কি, মানে সচরাচর ওই প্যাটার্নগুলো আসে না, বাট এই প্যাটার্নগুলো সচরাচর আসে। সেক্ষেত্রে ওই প্যাটার্ন আপনি শিখলেন কিন্তু 3 দিনেও ওই প্যাটার্ন তৈরি হয় না, লাভ নেই। তো তাহলে যে প্যাটার্ন সচরাচর আসে এবং ভালো রেজাল্ট দেয় ওইটা দেখতে হবে। তো 1 মিনিট একটু সময় দেবেন।
ওকে, তো আমরা কন্টিনিউ করি। ডাবল বটমের ক্ষেত্রে ঘটনা ঠিক একই, ওইটার উল্টা ঘটনা। এটার ক্ষেত্রে আমরা সেল এন্ট্রি নেই, অর্থাৎ এখানে কিন্তু এন্ট্রির কথাটা লেখা নেই, আপনারা আবার ভুলে যাবেন না। এটার ক্ষেত্রে নেই হচ্ছে সেল এন্ট্রি, ঠিক আছে। আর ডাবল বটমের ক্ষেত্রে নেই আমরা বাই এন্ট্রি, অর্থাৎ উপরের দিকে। এটার ক্ষেত্রেও খুঁজে পাওয়ার ঘটনাটা একটাই, আমি ড্র করে দেখাচ্ছি এই জন্য। এই প্যাটার্নটা তো সবার কাছেই আছে এবং আপনি যদি গুগলে সার্চ দেন তারপরও পাবেন যে ডাবল টপ ডাবল প্যাটার্ন কী। কিন্তু এটার এন্ট্রি খুঁজে পাওয়ার মাধ্যমটা, কারণ এরকম প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তারপরে আপনি দেখলেন যে এখানে প্যাটার্ন হয়েছে, এখানে এন্ট্রি নেওয়া যায়, তো লাভ নেই। তো এন্ট্রি খুঁজে পাওয়ার ঘটনাটাই হচ্ছে এরকম যে মার্কেট উপরে থেকে নিচে আসছে, আসার পরে উপরে গেছে, তারপরে আবার ব্যাক করছে। এই যে যখন ব্যাক করছে এই পর্যন্ত আসছে, তখনই আপনার কাজ হলো এই লাইন টানা, এই লাইন টানা। এরপরে অপেক্ষা শুধু এই সেট আপটা তৈরি হওয়ার জন্য। তো যখন আবার দেখা গেল যে এইটা এখানে এসে ফিল আপ করছে, করার পরে ব্যাক করছে, এই ব্যাক যখন করে ফেলছে তখন আপনার কাজ হইতেছে এখানে এন্ট্রি নিয়ে নেওয়া। ব্রেকআউট করার পরে এন্ট্রি নয়, এই সাথে সাথেই এইখানে আপনার এন্ট্রি নিয়ে নেওয়া। কি এন্ট্রি নেওয়া? বাই এন্ট্রি নেওয়া। কোথায় নেওয়া? যে মার্কেট পূর্বে কোথা থেকে আসছে, টেক প্রফিট এখানে, এসএল কোন জায়গায়, এর নিচে মার্কেট যেখানে ড্রপ করছে সেখানে এসএল নিয়ে আপনার ওয়েট করা, পেন্ডিং এন্ট্রি নিয়ে ওয়েট করা। তারপরে মার্কেট কি হলো, ঠিক আসলো। যদি মার্কেট এখান থেকে এসে নিচের দিকে ব্যাক করে যায় তাহলে আপনার প্যাটার্ন কমপ্লিট হয়নি এবং আপনার এন্ট্রিকে হিটও করেনি, আপনার এন্ট্রি রান হইল না। আর যদি এটাকে ব্রেকআউট করে ফেলে তাহলে আপনার এন্ট্রি রান হয়ে গেল সঠিক পজিশনে একদম। তারপরে যদি এন্ট্রি থেকে মার্কেট চলে গেল এদিকে, আপনার প্রফিটের দিকে চলে গেল। যদি মার্কেট এখান থেকে ব্যাক করে যায় তাহলে আপনার স্টপ লসের দিকে গেল। স্টপ লস আপনার যেখানে ঠিক আছে, স্টপ লস 1.5 অথবা 2 রেশিওতে করা আছে। এখন আপনি 1.5 অথবা 2 রেশিওতে যদি এমন হয় যে আপনি সেট আপ ঠিক থাকে তাহলে আপনার ওটাতে হিট করলো না, মার্কেট ব্যাক করলো। আর যদি আপনার কপাল খারাপ হয় তাহলে হিট করে ফেললো, আপনার সামান্য লস হয়ে ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, এন্ট্রির পয়েন্টটা কিন্তু এইটা। এটার ক্ষেত্রে আমরা বাই এন্ট্রি নেব। কেউ একজন জয়েন করবে, একটু জয়েন করে নিচ্ছি। কই গেল? আচ্ছা, তো আমরা ডাবল টপ ডাবল বটম এই দুইটাকে ফলো করব। আর আছে হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, এর মধ্যে যে ট্রিপল টপ ট্রিপল বটম আছে এগুলো আপনার প্র্যাকটিস করবেন পরে, এই দুইটা শেখার পরে।
তখন ডাবল টপ ডাবল বটম শিখলে ট্রিপল টপ ট্রিপল বটম নিয়ে আর সমস্যা হবে না। এবং ট্রিপল টপ ট্রিপল বটম এটার পরে শিখতে হবে, তার পেছনে কারণটাই হলো যদি যদি ডাবল টপ মিস করে যায় তাহলে ট্রিপল টপ হিট করে। বুঝলেন ব্যাপারটা? ডাবল টপ যদি মিস করে, কথা এখানে যেহেতু আসছি তাহলে আজকের ক্লাসে এটা আলোচনা করে দিয়ে যাই। ডাবল টপ যদি মিস করে যায় তাহলে ট্রিপল টপ হিট করে। কিভাবে হিট করে? ট্রিপল টপে যাই, এই যে মার্কেট নিচ থেকে উপরে গেল, উপর থেকে নিচে আসলো, আবার মার্কেট এখান থেকে ব্যাক করা শুরু করলো। সাথেই আমার কাজ হচ্ছে আমি লাইন টেনে দিলাম, আমি নেক লাইন টেনে দিলাম। এবার কি হলো, মার্কেট উপরে গেল, আবার ব্যাক করলো, করে এখানে এসে আবার মার্কেট যখন ব্যাক করা শুরু করলো, এইখান থেকে মার্কেট যখন নিচে নামা আবার শুরু করলো, তখন আমি কনফার্ম যে এটা ডাবল টপ হচ্ছে, তাই না? এই যে টপ 1 টপ 2, তো আমি কনফার্ম যে এটা ডাবল টপ হচ্ছে। তো ডাবল টপ হচ্ছে, তাহলে আমি কি হচ্ছে ডাবল টপ দেখে এখানে আমি এন্ট্রি নিয়ে নিলাম, টিপে এখানে দিয়ে দিলাম, এসএল এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এন্ট্রি নিয়ে নিলাম। এখন সামহাউ আমার এই ডাবল টপটা হিট করলো না, মার্কেট এখান থেকে এসে এখান থেকে আবার পুনরায় ব্যাক করলো, আমার এই এন্ট্রিটাকে হিট করলো না। এন্ট্রিটা যখন হিট করলো না, তখন কি মার্কেট পুনরায় ব্যাক করে চলে গেল। ব্যাক করে চলে যাওয়ার পরে কিন্তু মার্কেট পুনরায় এখান থেকে আবার ব্যাক করবে। সেক্ষেত্রে কিন্তু এই তৃতীয়বারে এসে অর্থাৎ ট্রিপল টপে এসে কিন্তু হিট করবে। এখন আপনি ডাবল টপে একটা এন্ট্রি নিয়ে রাখছেন যে ভ্যালুতে, মনে করেন এখানে ভ্যালু ছিল 100 ভ্যালুতে আপনি এন্ট্রি নিয়ে রাখছেন, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু ক্লোজ করে দেওয়ার দরকার নেই এই ট্রেডটা, কারণ ডাবল টপে যেহেতু হিট করে নাই, ট্রিপল টপে এসে হিট করবে। সেক্ষেত্রে দেখবেন যে ট্রিপল টপে এসে ওই জায়গায় এন্ট্রি শুরু হয়ে মার্কেট আপনাকে প্রফিট দিয়ে দিল। তো একটা যেহেতু একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, এই জন্য আবার ওই জিনিসগুলো জেনে রাখা দরকার যে ডাবল টপ যদি হিট না করে তাহলে ট্রিপল টপ হিট করবে। ট্রিপল টপ আবার মানে ডাবল টপের যে এন্ট্রি ওই পজিশনেই ট্রিপল টপেরও এন্ট্রিটা হয়। কারণটা হচ্ছে যে নেক লাইন, এই যে একই নেক লাইন, এই নেক লাইন আর হলো যে টপার লাইন, এখানকারও নেক লাইন আর টপার লাইন কিন্তু সেম। সেই ক্ষেত্রে আমরা এন্ট্রিটাকে ক্লোজ করে দিব না। আর এবার হলো ডাবল বটম আর ট্রিপল বটম, একই ঘটনা। ডাবল বটম যদি মিস করে তাহলে ট্রিপল বটমে যায় হিট করে, ঠিক আছে? এখানকার এন্ট্রিটাও ঠিক ওইভাবেই হয় যে মার্কেট আপ থেকে নিচে আসছে, আসার পরে উপরে গেছে, যায় পুনরায় যখন ব্যাক করছে আমরা লাইন টেনে ফেলবো। এবার আমাদের অপেক্ষার পালা, মার্কেট নিচে আসছে, আসার পরে পুনরায় ব্যাক করছে, যখনই এই যে এখান থেকে যখন ব্যাক করছে আমরা তখন এন্ট্রি নিয়ে নেব, বাই এন্ট্রি। এখন মার্কেট এখান থেকে এসে যদি ব্রেকআউট করে আমাদের এন্ট্রি হিট করে প্রফিটের দিকে যাবে, আর যদি মার্কেট এটাকে ব্রেকআউট না করে তাহলে মার্কেট পুনরায় নিচে আসবে। তো নিচে যদি আসে আমাদের ক্লোজ করার দরকার নেই, আমরা অপেক্ষা করব নিচে এসে কি এইটা ব্রেকআউট করে নিচের দিকে চলে গেছে। যদি এটা ব্রেকআউট দিয়ে নিচের দিকে চলে যায় তাহলে আমাদের এন্ট্রি আমরা ক্লোজ করে দেবো, তাহলে তো আমাদের এন্ট্রির সাথে কোনো সম্পর্কই নেই। আর যদি এটাকে ক্লোজ না করে মার্কেট এখান থেকে পুনরায় ব্যাক করে তাহলে আপনি কোনো সমস্যা নেই, খুশি মনে চুপচাপ ওয়েট করবেন। মার্কেট দেখবেন যে এইটাকে ব্রেক করে আগের যে এন্ট্রি আছে ওই এন্ট্রিকেই সে নিয়ে আপনাকে প্রফিট দিয়ে দিবে। এটা হলো ট্রিপল টপ। তাহলে ডাবল টপ এবং ট্রিপল টপ এবং ডাবল বটম এবং ট্রিপল বটম একই জিনিস, ডাবলটা যদি মিস করে ট্রিপলে এসে হিট করে। তো আমরা এটা দেখলাম, এবার দেখবো হলো হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডারের দুইটা আছে, একটা হলো ইনভার্টেড আর একটা হলো ডিরেক্ট হেড অ্যান্ড শোল্ডার। তো ইনভার্টেড যেটা, এটা খুব একটা হিট করে না, যেটা হেড অ্যান্ড শোল্ডার ডাইরেক্ট ওইটা সবসময় হিট করে। এখানে আর একটা কথা বলে রাখি, অধিকাংশ ক্ষেত্রে সেটা প্যাটার্ন হোক, ক্যান্ডেল হোক, অথবা যে স্ট্র্যাটেজি হোক না কেন, অর্থাৎ বিয়ারিশের দিকের ট্রেড সবসময় প্রফিটেবল হয় অধিকাংশ ক্ষেত্রে। দীর্ঘদিন ট্রেড করতে করতে দেখবেন যে আপনি যতগুলো ট্রেড করছেন, আপনার মনে করেন এক মাস যদি আপনি একটা হিস্টোরি রাখেন যে আমি বুলিশ ট্রেড কয়টা করছিলাম, বিয়ারিশ কয়টা করছিলাম, তো দেখবেন যে বিয়ারিশের এন্ট্রিতে হিট বেশি হয়। তো এটার ক্ষেত্রেও ঠিক ওই রকম, হেড অ্যান্ড শোল্ডারের ক্ষেত্রে এবং ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের ক্ষেত্রে ইনভার্টেড চেয়ে ডিরেক্ট যেটা হেড অ্যান্ড শোল্ডার এটা কাজ করে বেশি। তো এই হেড অ্যান্ড শোল্ডারকে দেখে এন্ট্রি কীভাবে বের করতে হবে, কখন কোন ডিসিশন নিতে হবে সেটা আমরা দেখি। মার্কেট
একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে উপরে গেল, নিচে আসলো, ফাঁকা জায়গায় ড্র করি না, নির্দিষ্ট পয়েন্ট থেকে মার্কেট উপরে চলে গেল, নিচে আসলো, এবার উপরে চলে গেল। এইটা হেড এন্ড শোল্ডার শেখার আগে একটু হায়ার হাই হায়ার লো সম্পর্কে ধারণা থাকা দরকার। তো মোটামুটি যারা পূর্বের ব্যাচের স্টুডেন্ট তারা জানেন, নতুন যারা তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো তারপরও বলে দিয়ে আগে হায়ার হাই হায়ার লো একটু সংক্ষেপে বলে দিয়ে তারপরে ওটাতে যাচ্ছি যে আচ্ছা হায়ার হাই সংক্ষেপেই বলে দেওয়ারও দরকার নেই, নর্মালি দেখাই দিলেই বুঝবেন। সেটা হলো যে মার্কেট উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, উপরে গেল। তাহলে মার্কেটের হায়ার হাই কোনগুলা, যে এই যে এটা একটা হায়ার হাই, তারপরে যে হাই সেটা হলো কি আর একটা হায়ার হাই, এটা হায়ার হাই অর্থাৎ পূর্বের হায়ারের থেকে হাই, আর এটা হাইয়ের থেকে নিচের লো, তার এটা কি হায়ার লো, হায়ার এটা হলো হায়ারের লো, হায়ার এটা হলো হায়ারের লো। ঠিক আছে, লিখে দিই তাহলে সবার মনে থাকবে। হায়ার হাই এটাকেও বলা হচ্ছে হায়ার হাই, কারণ পূর্বের হাইয়ের চেয়ে পরের হাইটা হাই, পূর্বের হাইয়ের চেয়ে পরেরটা হাই, এটা হলো হায়ার হাই। আর হায়ারের নিচে যেটা সেটা হলো হায়ার লো, হায়ার লো, হায়ার লো। তাহলে লোয়ার লো লোয়ার হাইটা কেমন হয়, সেটা হচ্ছে এরকম, মার্কেট হাই লো, এই প্যাটার্নটা মনে করুন। এইটাতে হায়ার হাই হায়ার লোটা কেমন ঘটে, এটাতে ঘটে হচ্ছে এইটা, যেমন এইটা হচ্ছে কি লোয়ার লো, এটা কি লোয়ারের হাই, লোয়ারের হাই অর্থাৎ এই লোয়ার থেকে এইটা হাই। তাহলে তার পরেরটা কি হবে, লোয়ারের এই যে লোয়ার হাই ছিল, তো এই হাইয়ের এটা লো, তাহলে এটা হচ্ছে লোয়ার হাইয়ের হাই, তাই না, লোয়ার হাইয়ের হাই লো, লোয়ার হাইয়ের লো, তাহলে এটা হলো হায়ার লো। তাহলে এইটা হায়ার লোর এইটা কি, এইটা তাহলে কি হবে, এটাও হবে লোয়ার হাই, এটা কি হবে তাহলে, এটা হবে লোয়ার লো, এই যে লোয়ারের লো। ঠিক আছে, এইটা এবার কি হবে তাহলে, এইটা হবে হায়ার হাই। কেন হায়ার হাই হবে, পূর্বে যে হাই আছে তার চেয়েও হাই, এটা কি হবে, এটা হবে হায়ার হাই। এবার তাহলে এই পয়েন্টটা কি আসবে, এটা আসবে হায়ার লো। ক্লিয়ার, অর্থাৎ পূর্বেরটা থেকে কি সেই ঘটনাটা আপনার বুঝতে হবে, তাহলে এনাফ। এখন এই প্যাটার্নটা থেকে আমরা এন্ট্রি কিভাবে বের করব, কখন এন্ট্রি মার্ক করব এবং কখন থেকে এটাকে ফলো আপ করা শুরু করব। ফলো আপ করার জন্য মার্কেট এখান থেকে উপরে গেছে, উপরে যাওয়ার পরে এখান থেকে মার্কেট নিচে আসছে, আমরা চুপচাপ দেখতেছি, কোনো সমস্যা নেই। মার্কেট আবার এখান থেকে একটু উপরে উঠছে, যখন এটাকে ব্রেক করে ফেলছে, এইটার পজিশনটাকে ব্রেক করে উপরে চলে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সামথিং হ্যাপেন, ওয়েট করব, পুনরায় মার্কেট নিচে আসবে। আমাদের টার্গেট থাকবে এখান থেকে, আমাদের থিঙ্কিং থাকবে যে মার্কেট কি এই লেভেলকে সমান করে কিনা, ইকুয়াল করে কিনা। যদি এই লেভেলকে ইকুয়াল করে আমরা এই জন্য চোখে দেখতে পারি অথবা মার্ক করতে পারি। তো আমরা দেখবো এখান থেকে মার্কেট কোন লেভেলে আসে, যে হ্যাঁ মার্কেট এই লেভেলে আসছে। যদি ব্রেক করে নিচে চলে যায় তাহলে প্যাটার্ন মিস, আর যদি ব্রেক করে নিচে না যে এখান থেকে মার্কেট পুনরায় উপরের দিকে যাওয়া শুরু করে, তাহলে আমরা সাথে সাথেই টার্গেট নেব যে মার্কেট এইখানে যে হিট করে কিনা। যদি এইখানে যে হিট করে, এখান থেকে ব্রেকআউট করে উপরে যায়, প্যাটার্ন মিস, ব্রেকআউট করে উপরে যায়নি, নিচের দিকে আসা শুরু করছে, তাহলে সাথে সাথেই আমাদের কি করতে হবে, এই যে নেকলাইন বরাবর এখানে এন্ট্রি, মার্কেট এখানে পূর্বে কোথায় ছিল সেইখানে হচ্ছে আমাদের টিপি, মার্কেট এখান থেকে এই যে পিছনে এখানে হচ্ছে এসএল দিয়ে এন্ট্রি, পেন্ডিং এন্ট্রি নিয়ে বসে থাকবো চুপচাপ। মার্কেট যদি এটাকে এসে ব্রেকআউট করে ফেলে তাহলে আমাদের এন্ট্রি রান হয়ে যাবে, প্রফিট দিবে। যদি ব্রেকআউট না করে এখান থেকে বের হয়ে যায় উল্টো দিকে, তাহলে তো প্যাটার্ন মিস। ঠিক আছে, তাহলে এখন এই প্যাটার্নটার যদি আমরা হায়ার হাই হায়ার লো দেখি, তাহলে কি এটা হলো লোয়ার লো, তারপরে এখান থেকে এটা হচ্ছে লোয়ার হাই, এটা হলো কি হায়ার লো, এটা হলো হায়ার হাই হায়ার লো লোয়ার হাই। ঠিক আছে, তো বুঝে ফেললাম আমরা ঘটনাটা। এবার হচ্ছে যে হেড অ্যান্ড শোল্ডার যতটা শক্তিশালী, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ততটা শক্তিশালী নয়।
কিন্তু ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারটা আমাদের শিখে রাখা দরকার আছে। এইটার ঠিক উল্টা ঘটনা। আই থিঙ্ক এটা আর বলে দিতে হবে না যে কীভাবে এন্ট্রি নিতে হবে। এটা সেল এন্ট্রি, এটা হলো বাই এন্ট্রি। এখানে রিয়েল মার্কেটের উদাহরণ দেওয়া আছে। মার্কেটে যত সহজে বোঝা যাচ্ছে, রিয়েল মার্কেটে যেহেতু ক্যান্ডেল, সেক্ষেত্রে তত সহজে বোঝা যাবে না। এই জন্য আমাদেরকে মার্ক করে করে বোঝার চেষ্টা করতে হবে যে যখন মার্কেট এখান থেকে উপরে গেছে, যে নিচে আসছে, এসে পুনরায় ব্যাক করছে, ব্যাক করার পরে এইটার চেয়ে হাইতে মার্কেট গেছে, মার্কেট এখান থেকে এখানে গেছে, এখান থেকে নিচে আসছে, আসার পরে এইটার চেয়ে হাইতে চলে গেছে, তখনই আমাদের এই নেকলাইন টান দিতে হবে। আর এখান থেকে যখন মার্কেট নিচে এসে এই নেকলাইনকে টাচ করে ফেলছে, তখন আমাদের টান দিতে হবে এইটা, শোল্ডার লাইন। শোল্ডার লাইন টান দিয়ে দিছি। এবার যখন মার্কেট এখানে যায় হিট করছে, করার পর এখান থেকে ব্যাক করা শুরু করছে, তখন আমাদের এখানে এন্ট্রি নিয়ে নিতে হবে। ঠিক আছে? কিন্তু যদি আমরা চিন্তা ভাবনা করি যে এরকম আগে একটা হেড অ্যান্ড শোল্ডার হোক, এই হেড অ্যান্ড শোল্ডার হলো, এটা হেড, এটা হলো শোল্ডার, এটা হলো শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার এরকম হয়ে গেল, তারপরে আমি এন্ট্রি নেব, তাহলে এন্ট্রি নিতে নিতে আপনার পজিশন পার হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য এটাকে মার্ক করার সিস্টেমটা হচ্ছে এইটা। ঠিক আছে? আস্তে আস্তে করে মার্ক করতে হবে। এবং এইভাবে যখন আপনি রিয়েলি মার্কেটে মার্ক করা শিখে যাবেন, তখন আপনি দেখবেন যে একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। তো পাওয়ারফুল ক্যান্ডেল হচ্ছে ডাবল টপ, ডাবল বটম, হেড অ্যান্ড শোল্ডার। এরপরে ডাবল টপ ডাবল বটম যদি মিস করে, তাহলে ট্রিপল টপ ট্রিপল বটম হিট করে। আর হেড অ্যান্ড শোল্ডার পাওয়ারফুল, এর সাথে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার তার চেয়ে একটু কম পাওয়ারফুল। ফেলিং ওয়েজ রাইজিং ওয়েজের আগে আমাদের উপরে একটা প্যাটার্ন দেখে আসছি, ওর সে পাওয়ারফুল প্যান্ডেল, সেটা হলো প্যানামেন্ট। প্যানামেন্ট কোথায়? এই যে প্যানমেন্ট। তো এই প্যানামেন্টের ক্ষেত্রে যেটা হলো ঘটনা, প্যানামেন্টের ক্ষেত্রে বুলিশ এবং বিয়ারিশ দুই ধরনের আছে, এই দুটাই কাজ করে। এইটার আবার ওই ডাবল বটম এবং ট্রিপল বটম যেমন, ডাবল টপ এবং ট্রিপল টপ যেমন, এইটা আবার একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি কিন্তু যেটা পাওয়ারফুল বেশি সেটা আগে আলোচনা করতেছি, যেটা পাওয়ারফুল কম সেটা পরে আলোচনা করতেছি। মনে না থাকলে দরকার হলে নোট নিয়ে রেখে দিতে পারেন, এবং শেখার ক্ষেত্রেও ওই স্টেপ বাই স্টেপ যাবেন, তাহলে আপনার শিখতেও সুবিধা হবে, ধরতেও সুবিধা হবে। আচ্ছা, তো বুলিশ প্যানমেন্টের ক্ষেত্রে আর বিয়ারিশ প্যানমেন্টের ক্ষেত্রে আর অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা প্রায় একই থাকে। আমরা এই দুটো বুঝলে পরের দুটো খুব ভালোভাবে বুঝতে পারবো। আর হুমড়ি খায়ে পড়া যাবে না, শুধুমাত্র একটা নেবেন। আপনার যদি ডাবল টপ ভালো লেগে থাকে তাহলে ডাবল টপ নেবেন, যদি হেড অ্যান্ড শোল্ডার ভালো লেগে থাকে তাহলে হেড অ্যান্ড শোল্ডার নেবেন, নিয়ে একটা নিয়ে কাজ করবেন। এটা নিয়ে আপনি যখন একদম পারফেক্ট এন্ট্রি নিতে পারবেন, পারফেক্ট রেজাল্ট নিয়ে আসতে পারবেন যে হ্যাঁ আমি এখান থেকে এই একটা প্যাটার্ন ধরে যদি 10টা এন্ট্রি নেই, তাহলে আমার 7টা 8টা উইন হয়, তাহলে আমি এটা শিখে গেছি, তখন আপনি আরেকটা প্যাটার্ন শিখবেন। এইভাবে আপনার যদি মোটামুটি 5 থেকে 10টা প্যাটার্ন ঠোঁটস্থ থাকে, এর সাথে অন্য অন্য যে ইন্ডিকেটর সেট আপ আছে, অর্ডার ব্লক, অন্য অন্য জিনিসগুলো আছে, যেগুলো জিনিস আমরা এখনও আলোচনা করি নেই বা কিছু করে আসছি, এইসব বিষয়ে ফিল্টারিং করে আপনি যদি ট্রেড করেন, তাহলেই আপনি অ্যাজ এ প্রো ট্রেডার, আর অন্য কোনো কিছুই না। তো এখনও আমাদের অনেক কিছু শেখার বাকি আছে। এগুলো হচ্ছে প্রাথমিক জিনিস, এগুলা মাস্ট বি জানতে হবে, জানলে আমরা গভীরের জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবো। মাঝে মাঝে একটু ভয় দেখাইতে হয়, ভয় না দেখালে আবার অনেকেই মনে করে যে আমরা ট্রেন্ড লাইন যখন ড্র করব, তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে প্যানমেন্ট তৈরি হয় এবং বুলিশ বা বিয়ারিশ প্যানমেন্টগুলো আসলে তৈরি হয়। এগুলোর জন্য আমি ইন্ডিকেটারও দিয়ে দিব, যে ইন্ডিকেটার অটোমেটিক্যালি বলে দিবে যে কোনটা কি প্যাটার্ন তৈরি হচ্ছে। তো ইন্ডিকেটারে তো একটা প্যাটার্ন তৈরি হওয়ার পরে, ফুলফিল তৈরি হওয়ার পরে ইন্ডিকেশান আসবে, কিন্তু আমাদের জানা দরকার আরও আগে থেকে, তাহলে প্রিপারেশন নেওয়া যায়। এই জন্য কিন্তু ম্যানুয়ালটা জানতে হবে। তো বুলিশ প্যানমেন্টের ক্ষেত্রে ঘটনা কী এবং এন্ট্রি কীভাবে হয়, আমরা এখন তো স্ক্রিনে যে পিকচার দেখতে পাচ্ছি, আই থিঙ্ক পিকচার দেখলেই আমরা বলে দিতে পারবো। খুবই মজার জিনিস, সেটা হলো যে কি, যে মার্কেটে যখন এরকম করে মার্কেটে আপে গেছে, ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসা শুরু হয়েছে, এই তখনই ঘটনাটা শুরু। ঘটনাটা ফাইন্ডিং কিভাবে হয়? ফান্ডিং হয় এইভাবে যে মার্কেট এখানে হচ্ছে লোয়ার লো, এখানে হচ্ছে লোয়ার হাই, এখান থেকে মার্কেট কি করছে, হায়ার লো, এইখান থেকে মার্কেট কি করছে, লোয়ার হাই।
এই যখনই মার্কেট এরকম ঘটনা ঘটাইছে, অর্থাৎ আপনারা এইভাবে লিখে দিচ্ছি আমি মনে রাখার সুবিধার্থে, বাট লেখার তো আর দরকার নেই। সেটা হলো যে যখনই আমরা দেখব যে এই লেভেলটা থেকে পরের লেভেলটা নিচে হয়ে গেছে, এই লেভেলটা থেকে তারপরের লেভেলটা উপরে হয়ে গেছে, তখনই আমাদের টার্গেট যে এই লেভেলটা ধরে, এইটার মাথা ধরে আমরা একটা লাইন টান দিব, আর এইটার মাথা ধরে আমরা একটা লাইন টান দেবো। ঠিক আছে, ড্রয়িংটা একটু আঁকাবাঁকা হয়েছে, সুন্দর করে ড্রয়িং করে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। হাই হয়েছে, তারপরে মার্কেট কি লোতে আসছে, আবার এখান থেকে একটু হাই হয়েছে, আবার যখনই এরকম হয়েছে তখনই আমরা এই মাথা, এইটার থেকে পরেরটা যেহেতু লো তো এইটাকে ধরে টান দেব, আর এই যে এইটা থেকে তার উপরেরটা যেহেতু হাই, এইটা ধরে একটা টান দেবো এরকম করে। ঠিক আছে, এইবার যখন একটা ঘটনা ঘটে গেছে এইভাবে, আমরা এখন শুধু ওয়েট করব যে মার্কেট এখান থেকে ব্যাক করে কিনা। যখন এখান থেকে মার্কেট আবার ব্যাক করছে, টার্গেট থাকবে যে পরের লাইন থেকে, পরের যে আপ ট্রেন্ড লাইনতে আছে এটা থেকে ব্যাক করে কিনা। যদি এখান থেকে ব্যাক করে, ব্যাক করা যখনই শুরু করবে তখনই আমরা এই লেভেল বরাবর এইটার ব্রেকআউটের উপরে, এই লাইনটার যে ট্রেন্ড লাইনটা টানা আছে এটার ব্রেকআউটের উপরে এখানে এন্ট্রি নিয়ে নেব, টেক প্রফিট হবে এই বরাবর। যারা এই প্যাটার্ন ধরে স্কাল্পিং করতে চান তাদের টিপি হবে এইখানে, যারা এটা নিয়ে সুইং করতে চান তাদের টিপি হবে এইখানে। তো টিপি নিয়ে নিলাম, আর এসএলটা কোথায় হবে, এই যে নিচের পয়েন্টটাতে। মার্কেট এটাকে ব্রেকআউট করবে, এখান থেকে মার্কেট এখানে চলে যাবে। আর যদি এটাকে ব্রেকআউট না করে মার্কেট নিচের দিকে চলে আসে তাহলে তো প্যাটার্ন মিস। ঠিক আছে, তাহলে আপনার এন্ট্রি রানও হবে না, কোনো কিছুই হবে না। তাহলে এন্ট্রিটা কখন নেব, যখন মার্কেট এইখান থেকে ব্যাক করা শুরু করছে তখনই আমরা পেন্ডিং এন্ট্রি নিয়ে নেব। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রথম কনফার্মেশনের পরে দ্বিতীয় কনফার্মেশন, এই দুইটা যখন আসছে তখনই আমরা লাইন ড্র করব, আর লাইন ড্র করা শেষ, দ্বিতীয়বার এখানে যাই যখন আবার ব্যাক করছে কনফার্মেশন দিয়ে দিছে তখনই আমরা এখানে এন্ট্রি নিয়ে বসে থাকবো চুপচাপ, যে মার্কেট এখানে আসবে, হিট করবে, তারপর এখানে যাবে। এটা কতটা যে মজার একটা দৃশ্য, আপনি যখন নিজে মার্কেটে এটা করতে যাবেন তখন মজাটা লাগবে। যে মার্কেট এখান থেকে এখানে গেছে, আবার নিচে আসছে, তো আমি আমি একটা ট্রেন্ড লাইন ধরে বসে আছি। এখন আমার টার্গেট হচ্ছে মার্কেট এর মধ্যেই খেলবে। তো মার্কেট যখন আবার আমার এরিয়ার মধ্যেই থেকেই বল পাস করলো তখন কিন্তু মজা লাগবে যে হ্যাঁ ইটস ওয়ার্কিং। তারপরে আবার এখান থেকে যখন ব্যাক করতেছে ইটস ওয়ার্কিং, মজা লাগবে যে ঠিক আছে এই তো কিছুক্ষণের মধ্যে আমার এন্ট্রি হিট করবে, ব্রেকআউট করে ফেলছে, আমার এন্ট্রি হিট করে ফেলছে। এটার মতো শান্তি কিন্তু আর নাই। ঠিক আছে, আর এই যে টেক প্রফিট, এখন যদি দেখা যায় যে কি হয়েছে, মার্কেট এখান থেকে ব্যাক করে ফেলছে, প্যাটার্ন মিস, তাহলে তার কোনো কিছু নাই, কষ্ট পাওয়ার কোনো কিছু নাই, এবং আপনার এন্ট্রিও হয়নি, আপনার লসও হয়নি। ঠিক এইটার অপোজিট ঘটনা হচ্ছে এইটা, বিয়ারিশ প্যানামেন্ট। ঠিক ওইভাবেই থিঙ্ক করবেন। বুলিশ প্যানামেন্ট, বিয়ারিশ প্যানামেন্ট যদি মিস করে তাহলে অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিং হিট করে। ক্লিয়ার? ওই ডাবল এবং ট্রিপল টপে যেমন দেখছিলেন এই প্যানামেন্টের ক্ষেত্রে ওই দুটো যদি মিস করে তাহলে এইটাতে অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিংয়ে হিট করে। ঠিক আছে, এটার আবার ঘটনাটা একটু উল্টা। এটা কি হয়, এটা হলো মোটার দিক থেকে চিকনে যায়, লেস দেন আর গেটার দেন তো চিনেন তাই না? তো এই লেস দেন গেটার দেনের মতো। তো এটা নিয়ে আমি আর বিস্তারিত বললাম না, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এন্ট্রি কোন জায়গায় হবে এবং কিভাবে মার্ক করতে হবে, যেহেতু কয়েকটাতে বলছি। তো এগুলো নিয়েও প্র্যাকটিস করবেন, কিন্তু ওই প্রথমের তিনটা নিয়ে বেশি। তারপরে ট্রিপল টপ ট্রিপল বটম গেল, হেড অ্যান্ড শোল্ডার গেল, ফেলিং ওয়েস রাইজিং ওয়েস, ফেলিং ওয়েস রাইজিং ওয়েস ঠিক ওই প্যানামেন্টের মতোই ঘটনা। ফেলিং ওয়েস উপরের দিকে বুলিশ, আর রাইজিং ওয়েস হচ্ছে বিয়ারিশ। ঠিক আছে, এরপরে সিমেট্রি, এগুলা খুব একটা পাওয়ারফুল না, তবে শিখে রাখা ভালো। পাওয়ারফুল না এগুলো, এগুলো নিয়ে আমরা খুব একটা ট্রাই করব না। অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিং, এই যে কই গেল অ্যাসেন্ডিং, এই যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আর ডিঅ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, উপরে যে অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিং দেখছি ওইটা যদি মিস করে তাহলে এই যে ট্রায়াঙ্গেল অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিং হিট করে। অর্থাৎ মনে করেন যে আপনার এইটা মিস করছিল, অ্যাসেন্ডিং যেটা আমরা দেখে আসলাম প্রথমত, ওইটা যদি মিস করে তাহলে এই পরের এটা কিন্তু এসে হিট করে। সেক্ষেত্রে ওই ট্রেডার কেটে দেওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাকলে দেখা যায় যে পরেরটাতে যায় হিট করবে। আননেসেসারিভাবে অ্যাক্সিডেন্ট। ওকে, এরপরে
এগুলা গেল কি একটা ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে ইউজ হইলো, ঠিক আছে। এবার আসলো যে যখন কিনা রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে কোন ধরনের প্যাটার্নগুলো আসে। রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন আসে, বুলিশ রেক্টেঙ্গেল আর হলো বিয়ারিশ রেক্টেঙ্গেল। যখন একটা মার্কেট রেঞ্জিং হয়, আমরা তো জানি অলরেডি এরকম ঘটনাগুলা যে ওই অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন আর ডিস্ট্রিবিউশন, তাই না? অ্যাকুমুলেশনের এরিয়া, তো অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিং ওই জিনিসের প্যাটার্নগুলো কাজ করে, তাই না? যেটা উপরের দিকে সেটা উপরের দিকে, যেটা নিচের দিকে নিচের দিকে। আর যখন কিনা ম্যানিপুলেশন এরিয়া চলে, এই ম্যানিপুলেশন এরিয়াতে কিন্তু এই প্যাটার্নগুলো কাজ করে, যে ম্যানিপুলেশন হওয়ার পরে মার্কেট কোন দিকে যাবে, ম্যানিপুলেশন হওয়ার পরে মার্কেট কোন দিকে যাবে, সেখানে কিন্তু এই বিয়ারিশ এবং রেক্টেঙ্গেল এবং বুলিশ রেক্টেঙ্গেল এই প্যাটার্নগুলো কাজ করে। তো আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি, উদাহরণের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট পয়েন্ট এবং এন্ট্রি কোন জায়গায় নিতে হয়। এই যে ব্রেকআউট এন্ট্রি, এই যে ব্রেকআউট এন্ট্রি। যদি বিয়ারিশ রেক্টেঙ্গেল হয় মার্কেট উপর থেকে আসার পরে যদি এই ঘটনা ঘটে, তাহলে এই রেক্টেঙ্গেলের ব্রেকআউট হয় নিচে আর এইটার ব্রেকআউট হয় উপরে, ঠিক আছে, নিচ থেকে আসার পরে। তো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আছে বুলিশ ফ্লাগ, বিয়ারিশ ফ্লাগ, এটা আপনারা দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। এই কয়টাই প্যাটার্ন একদম ইম্পর্টেন্ট প্যাটার্ন, আর বাকি যত প্যাটার্ন আছে ওগুলোর দরকার নেই। এই কয়টা প্যাটার্নের মধ্যে আবার যে কয়টা একদম মোস্ট পাওয়ারফুল সেই কয়টাও আমি সামারাইজ করে অলরেডি দিয়ে দিলাম। আর এই যে ডায়মন্ড টপ আর বটম আছে, খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়, মার্কেটে খুব একটা আসে না, আসলে কাজ করে ভালো। রাউন্ডিং বটম মার্কেটে মাঝে মধ্যে আসে, কিন্তু খুব প্রচুর পরিমাণে ওয়েট করতে হয়, এই জন্য এগুলো আর বললাম না, ঠিক আছে। কভার হ্যান্ডেল ওটার ক্ষেত্রেও তাই, তবে যে কটা পাওয়ারফুল বললাম ওই কটা সবচেয়ে ভালো কাজ করবে, ঠিক আছে। তো আপনাদের হোমওয়ার্ক থাকলো যে যারা ক্যান্ডেলেরগুলো করে ফেলছেন তারা এটা নিয়ে হোমওয়ার্ক করবেন। আগামী ক্লাসে ক্যান্ডেলের ইন্ডিকেটর আর এইটার ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, ঠিক আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ যাব। তারপরে আগামী ক্লাসে আসতেছে হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস নিয়ে, আর নিচে কিছু ক্যান্ডেলের আলোচনা আছে, এগুলো আপাতত দরকার নেই, যখন প্রয়োজন পড়বে তখন এগুলো নিয়ে কথা বলে দিব। আমি শিট আপনাদের ড্রাইভে দিয়ে দিচ্ছি, ক্লাসিক প্যাটার্ন গ্রুপে দিয়ে দিলাম, হ্যাঁ, গ্রুপ থেকে সবাই ডাউনলোড করে নিয়ে নেন। আচ্ছা, সমস্যা নেই, ক্লাস ভিডিও হচ্ছে, কোনো সমস্যা নেই। আই হ্যাভ সাম কোশ্চেন স্যার, কত মিনিটের চার্টে প্যাটার্ন অবজার্ভ করতে ভালো হবে? হ্যাঁ, এই কথাটা আমি বলতে ভুলে গেছি, খুব সুন্দর কোশ্চেন করছে। কত মিনিটের প্যাটার্ন এটা করতে হবে? যদি আপনি 1 মিনিটে দেখেন তাও হবে, 5 মিনিট দেখলেও হবে, কারণ ক্যান্ডেলের প্যাটার্নের ক্ষেত্রে টাইমিং কোনো ইস্যু না। যদি আপনি ছোটো ট্রেড করেন, স্কাল্পিং করেন, সুইং করেন, তাহলে তো আপনি 1 মিনিটের ক্যান্ডেল বা 5 মিনিটের ক্যান্ডেল দেখবেন। আর যদি আপনি দেখা যায় যে পজিশন ট্রেড করবেন বা ডে ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনি 1 আওয়ার অথবা 2 আওয়ার 4 আওয়ার ক্যান্ডেল দেখতে পারেন, ঠিক আছে। ডে দেখার দরকার নেই, 4 আওয়ার পর্যন্ত দেখলেই এনাফ। আচ্ছা, মুসা আশকারি, আচ্ছা আপনার এটা আমি দেখছিলাম তো, এটা এটা কি দেখছিলাম? 1 মিনিট, না এটা দেখিনি, এটা দেখিনি, আপনার এটা দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট দেখি ঠিকঠাক আছে কিনা। ডোজি, হ্যাঁ ঠিক আছে, ডোজি, রাইট, ডোজি, ডোজি দুটোই সমান হয়নি, হ্যাঁ, দুটো যদি সমান হয় তখন সেটা টুইজার বটম হয়, দুটো সমান হয়নি, টেইলগুলো ছোট বড় আছে, টুইজার বটম না, টেইলগুলো ছোট বড় আছে, হ্যাঁ, ক্যান্ডেল সিমিলার হয়নি, এটার ক্ষেত্রেও ক্যান্ডেল সিমিলার হয়নি, ক্যান্ডেল সিমিলার হয়নি, ঠিক আছে। তো চেষ্টা করতে হবে ক্যান্ডেল যেন সিমিলার হয়। আর এই ক্যান্ডেলগুলোর ক্ষেত্রে খুব একটা পাওয়ারফুল না, তো সেক্ষেত্রে এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। যেমন এই যে বুলিশ ইনগালফিং, এটা একদম পারফেক্ট, বুলিশ ইনগালফিং একদম পারফেক্ট, এই যে নিচে একদম সমান আছে এবং টেইল একদম সামান্য টেইল আছে, ঠিক আছে। বুলিশ ইনগালফিং, হ্যাঁ পারফেক্ট, পারফেক্ট, টেইল একটু বড় আছে, চলবে। বিয়ারিশ ইনগালফিং, টেইলটা একটু বড় আছে, তবে ঠিক আছে, ক্যান্ডেল ঠিক আছে, হেলদি ক্যান্ডেল। বিয়ারিশ ইনগালফিং, হেলদি ক্যান্ডেল, ঠিকঠাক, সুন্দর, ঠিকঠাক আছে। তবে পাওয়ারফুল ক্যান্ডেল যে কয়টা বলেছিলাম ওই কয়টাকে ফলো করলেই হবে, সবগুলোকে ফলো করার দরকার নেই, ওগুলো জাস্ট শিখে রাখেন, কাজে দিবে। তো আজকে এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হচ্ছে। হোমওয়ার্কগুলো সবাই করেন ইনশাল্লাহ।